গোটা একটা দিন লেগে গেল ইউরোর আপডেটটাকে আনতে আনতে। আজকে সারাদিনে আমি ভাবছি যে রোনাল্ডো এই করেছে সেই করেছে, আমি একটা আপডেট দেবো, ভিডিও করবো, করা হচ্ছিল না, রাত্রিবেলা করছি। তো দেখো, ছোটোখাটো ম্যাচের দিকে আমি তাকাবো না। বেলজিয়াম 2-0 অ্যালবেনিয়াই ছিল মনে হয়, তাকে হারালো। তো ওর দিকে আমরা নজর দেবো না, আমরা যাবো পর্তুগাল ভার্সেস টার্কি, যেটা আমরা জানতাম কিন্তু কালকে লেখা ছিল টার্কিয়েই। তো এই টার্কিয়ে কবে হয়ে গেল আমি জানি না। তো এই টার্কি বলি, টার্কির সাথে পর্তুগালের ম্যাচ নিয়ে 3-0 পর্তুগাল জিতেছে। দেখো, কালকে ম্যাচটা আমি খুব মনোযোগ দিয়ে দেখেছি। খুব মনোযোগ দিয়ে দেখার পরে এটা বুঝতে পারলাম যে এই পর্তুগাল টিমটা ইউরোর সব থেকে কমপ্লিট টিম বলতে পারো। যেখানে সব রকম প্লেয়ার পারফেক্টলি অ্যাভেলেবেল আছে, সব পজিশনে ডবল ডবল প্লেয়ার আছে। ঠিক আছে, তো এরম একটা টিম পর্তুগাল। এরম মানে কি বলবো, এরম লাক মনে হয় অন্য সব কটা টিমের কাছে নেই। ফ্রান্সের কাছে আছে বলতে পারো কিছুটা, ইংল্যান্ডের কাছে কিছুটা আছে, বাদ বাকি আর কাউকে সেরকম দেখতে পাচ্ছি না তাদের কাছে প্রপার একদম পারফেক্ট প্লেয়ার দুটো দুটো করে অ্যাভেলেবেল আছে। নেই তেমন। দেখো যেমন জার্মানিতে তোমার ফিনিশারের অনেকটা অভাব আছে, উইঙ্গারের অনেকটা অভাব আছে। লিওরে সানের মতো উইঙ্গার, জ্ঞানাবরি এখন কিছুটা ডাউন বলতে পারো, লিওরে সানের মতো উইঙ্গার আর তেমন নেই, তাও খেলাচ্ছেও না তাকে। তো কী স্ট্র্যাটেজি আমি জানি না, কিন্তু সবার কাছে না কিছু কিছু অভাব আছে, এর কাছে সব আছে। আর যেটা সবার কাছে আছে এদের কাছে নেই, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন। সবাই ছোটোখাটো টিম হলেও ডেনমার্ক, অস্ট্রিয়া, পোল্যান্ড, সবার কাছে একটা ভালো কোঅর্ডিনেশন আছে। আর পর্তুগালের কাছে কোনো কোঅর্ডিনেশন নেই। এখানে কেউ কাউকে সম্মান করে না, সবাই নিজের নিজের জন্য খেলে। এ বলছে যে আমি আমার গোলটা বুঝবো, ও বলছে আমি আমার গোলটা বুঝে নেবো। দেশের জন্য, টিমের জন্য কেউ খেলে না। একটা সিম্পল তোমাদেরকে এক্সাম্পল দেবো যে মেসি আর রোনাল্ডোর দুটো যে ন্যাশনাল টিম, দুটো টিমের মধ্যে কী বেসিক ডিফারেন্স। আর্জেন্টিনার সব প্লেয়াররা মেসিকে ভগবান ভাবে আর মেসিকে জেতানোর জন্য খেলে। তারা চেয়েছিল যে মেসিকে ওয়ার্ল্ড কাপ দেবে, তাই তারা এই পারফরমেন্স দিয়েছিল ওয়ার্ল্ড কাপে। সেরকম দেখতে গেলে এখানে পর্তুগালের কারো যায় আসে না রোনাল্ডো কী করেছে, কী করলো, কি না করলো, রোনাল্ডোর প্রেজেন্সটা যাই আসে না, এরকম একটা সিচুয়েশান। তো কালকে সেই জন্য রোনাল্ডো, আমরা বারবার দেখছিলাম, বহুবার বল চাইছে, বল পায়নি। সবাই সেলফিশ গেম প্লে দেখিয়েছে। মানে ব্রুনো একটা সিম্পল চান্স ছিল, রোনাল্ডোকে বাড়ালে হয়তো ট্যাপিং গোল ছিল, ব্রুনো ওখান থেকে শট নিল, যেটা একটা অ্যাঙ্গেলটা টাইট অ্যাঙ্গেল ছিল। তো এরকম অনেকগুলো আমরা জায়গা দেখেছি। বা তোমার বলতে পারো যে ফেলিক্স না সরি, ক্যান্সেলের যে থ্রু পাসটা ছিল রোনাল্ডোকে, ওটা দেওয়াটা ভুল, উল্টো দিকে দিয়ে দিল, রোনাল্ডো সামনে ছিল, ইজি ছিল। যদি ওটা গোল হয়ে যায়, কনভার্ট হয়ে যায়, তো রোনাল্ডোর ওপরে লোকের ভরসাটা একটু কমই ছিল কালকে, এটা আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। তো যেটা বোঝার এই টিমটা দেখে, দেখো কালকে টিমটা সেরা খেলেছে। যদিও টার্কি ছিল সেই জন্যই, কিন্তু সবথেকে মেন পয়েন্ট যেটা আমার চোখে লেগেছে এই টিমটার মধ্যে, সেটা হচ্ছে পেপে। 41 ইয়ার ওল্ডের একটা বুড়ো, ফুটবলের ওয়ার্ল্ডে বুড়ো, সেই বুড়োটা রুবেন ডিয়াস যে এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট ডিফেন্ডার মানা হতে পারে, মানে মানা যেতে পারে, তার থেকে বেটার খেলছে, তার পাশে খেলছে। মানে কখনো কখনো রুবেন ডিয়াসকে ওভারশ্যাডো করে দিয়ে পেপে বেটার খেলছিল মনে হচ্ছিল। 41 ইয়ার। রোনাল্ডোকে আমরা 39 করছি, এইসব করছি, কিন্তু 41টা আরও বেটার, আর একটু বেশি। অনেকটা খারাপ পজিশনে চলে গেছে, তাও খেলে যাচ্ছে। তো হ্যাটস অফ টু পেপে, কারণ যে লেভেলে খেলা দেখিয়েছে, কাইন্ড অফ ইম্পসিবল হয়ে যেতে বের করে আনা। মানে কিছুটা হলেও মালদিনির মতো সেরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছিল পেপে। ঠিক আছে, এইটা হচ্ছে ডিফেন্সে গেল। এবার মিডফিল্ডে আমরা কালকে ভিটিনিয়াকে একটা খুব সুন্দর ওপেন রোলে পেয়েছি, কারণ পালিনিয়া নিচে খেলছিল, সেই জন্য ভিটিনিয়া একটা সুন্দর ওপেন রোল পেয়েছে। আর ব্রুনোকে আমার কালকে ভালো লাগেনি, কোথায় ঘুরে বেড়াচ্ছিল, কোথায় উড়ে বেড়াচ্ছিল, কোনো ঠিক ঠিকানা নেই। বাদ দাও, ওর কথা বাদ দাও। লিয়াওয়ের কালকে ক্লিক হয়নি। বার্নার্ডো ওয়াজ গুড, কোয়াইট গুড। আগের ম্যাচের থেকে খুব খারাপ পারফরমেন্স ছিল, কালকে ম্যাচেতে যথেষ্ট ভালো হয়েছে পারফরমেন্স। আর রোনাল্ডোর উপর যদি আসে, রোনাল্ডোর ইন্ডিভিজুয়াল পারফরমেন্স নিয়ে আমার কোনো কথা বলার নেই, কারণ দেখো রোনাল্ডোর মতো একটা প্লেয়ার, তার প্রেজেন্সটাই অনেক বড় ম্যাটার করে। আমরা বলতাম না যে হালান্ডকে কেন খেলাচ্ছে। হালান্ডের প্রেজেন্সটা ম্যাটার করে। ও দুটো তিনটে প্লেয়ারকে সারাক্ষণ হোল্ড করে রাখবে নিজের কাছে, দুটো তিনটে না হলেও দুটো প্লেয়ারকে। ঠিক আছে, সেইটা রোনাল্ডো করেছে। আর রোনাল্ডোকে যখনই পজিশন মার্ক করতে যাচ্ছিল, তখনই কিন্তু মানে অন্য প্লেয়াররা অনেকটা বেশি স্পেস পাচ্ছিল। ঠিক আছে, তো সেই জন্য কী হয়েছে, রোনাল্ডো কালকে দেখলাম একটা নতুন টাইপের গেম প্লে দেখাচ্ছিল। রোনাল্ডো বারবার ডিপ ড্রপ করছিল, ঠিক আছে, অ্যাটাকিং মিডফিল্ড, সেন্ট্রাল মিডফিল্ডে নেমে আসছিল, তারপর রান নিচ্ছিল। তো এটা একটা ডিফারেন্ট স্টাইল অফ গেম প্লে দেখলাম রোনাল্ডোর তরফ থেকে। আর কালকে রোনাল্ডো খুব একটা বল ক্যারি করার চেষ্টা করেনি, বারবার পাস করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তো গুড, রোনাল্ডো টিম প্লে খেলার মানে টিম গেম খেলার চেষ্টা করেছে। তার টিমমেটরা টিম গেম খেলতে চায়নি, নিজের জন্য বুঝছিল। আর লাস্টে যে অ্যাসিস্টটা ব্রুনোকে দিল, ওটা না এটা এরকম করে বলেছিল যে দেখ এরমভাবে খেলতে হয়, দেখ এটা হচ্ছে আনসেলফিশ গেম প্লে, এটা হচ্ছে দেশের জন্য খেলা। এরকম করে আঙুল দিয়ে দেখিয়ে দিল ব্রুনোকে। তো আই ওয়াজ কোয়াইট হ্যাপি দেখে যে ঠিক আছে, রোনাল্ডো শেষে খুশি আছে, এটাই সবথেকে বড় কথা। আর কালকে রেকর্ড হয়েছে, 7বার পিচ ইনভেশন হয়েছে, ক্রাউড থেকে কেউ ছুটে এসেছে,
রোনাল্ডোর সাথে ছবি তুলতে, দেখা করতে। এই হচ্ছে ব্যাপার। তো ইউরোর আপডেট এটাই। আজকে আবার খেলা আছে, জার্মানির খেলা আছে, দেখবো। তারপরে আমি পরের আপডেট পরে দিচ্ছি, পরের দিনের ভিডিওতে। ইউরোর আপডেট রোজ আসবে, রোজ রোজ রোজ।